প্রসঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের মহামান্য সরকার বাহাদুর ঘোষণা করেছেন নিমক এখন থেকে সরকারি হুকুমতের নিয়ন্ত্রণে থাকবে। একমাত্র সরকারি দোকান থেকেই লবণ কিনতে হবে। একমাত্র সরকারি দোকান থেকেই লবণ ক্রয় করা যাবে। এই আদেশ অমান্য করে কেহ যদি লবণের উৎপাদন বা বিক্রয় করে তাহলে তা হবে দণ্ডনীয় অপরাধ। শোনো শোনো শোনো, জানানো যাচ্ছে যে নিমক এখন থেকে সরকারি হুকুমতের নিয়ন্ত্রণে। সেই কথাই তো ভাবছি। দেখো না, মুদির দোকানে 4 মাসে হলো নিয়ে 4 টাকা, আর চালের দোকানে 2 টাকা, আর বাজারের সব দোকানেই তো কিছু না কিছু পায়। সকলেই বলে দিয়েছে পাওনা না মেটালে আর কিচ্ছু দেবে না। কারবারিরাও ধার দিতে চাইছে না, আর দেবেই বা কেন? সকলেরই তো এটা ব্যবসা, সেই জন্যই তো ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। তাহলে বলছে হাজার ছিল জ্বালাবো না। আমি তো তাই বলেছি, একটু সবুজ দাও না, খবরটা চাউল হতে দাও, দেখবে বিনা টাকায় ঝুড়ি ঝুড়ি জিনিস বাড়ি বয়ে দিয়ে যাচ্ছে। কি খবর শুনি? ওই ওই একটু সবুজ করো। ওই আলাদিনের প্রদীপ পেয়েছে? হ্যাঁ, আমার সেই কোনো ফোন দিয়ে আসছো, লোকটা তো নাটকে তোমার কোনো জুড়ি নেই। আলাদিনের প্রদীপ আসলেও বলে যত আলাদিনের প্রদীপই বটে, একবার হাতে পেলেই যা চাইবে তাই পাবে। তাই তো দেখছি পাওনাদারের ভয়ে বাইরে বেরোনো বন্ধ করে দিয়ে এই চৌকিতে বসে কি করে ফোন দিয়ে আসছো? কাকে ঠকানো যায়? আর আমি ওদিকে হাড়িতে শুধু ডাল চাপিয়ে পিস করে বসে আছি, তখন এই লক্ষ্মী ছাড়া সংসারের লক্ষ্মী এসে লোকে। ওভাবে বলছি কেন? একটু সবুজ করো। এমনি আজানা দরজা খুললো বলে, হ্যাঁ নাও নাও নাও, যত খুশি নাও। তখন দেখবে ও ফুলিয়ে কাজাটি দুলিয়ে বাজারে যাও। কতদিন কচি কটা ছোলার ওই চেতন মাছের পেটি খাওয়া হয়নি। তারপর ওই নিশি ময়রার পয়দি, ও সেই কবে খেয়েছি, মুখে লেগুলো এসে। খারাপ হয়ে গেল দেখো বাবু, আর পাগল টাকা নিয়ে ঘর করতে পারবো না। আমি পাগল হব? বললো কি গো, দেখবে লোকে পাগল হয়ে আমার কাছে ছুটে আসছে। হ্যাঁ, তোমার মতো বাচ্চা কয়টা স্বপ্ন দেখো, সব দেখতে সব নয় গো, কিন্তু সব নয়। সবদিন সোহাগ করো না বলো তো। যত বয়স বাড়ছে তত বিমরতিও বাড়ছে। বল কি বলছো? বলছি একটু সবুজ করো। বলছি তোমার এমন স্বভাব হয়ে গেছে যে শেষ পর্যন্ত আমার সঙ্গে চালাকি শুরু করে দিয়েছো। কোন গুপ্তদানের খবর হয়েছে শুনি? দিন আসছে গিন্নি, তখন আর তোমাকে ডাকবো না। দেখো আমার পার্টিতে এসে দুদুর 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 করছো, ঠিক সেই আগের মতো, যখন কোনো অভাব ছিল না। বুঝতেই পারছি না আচ্ছা করে ভেবেছিলাম তোমার ছেলে নিজে এসে তোমাকে প্রণাম করে খবরটা দেবে, তার হলো কোথায়? তোমার ছেলে দারোগা হচ্ছে গো গিন্নি। হ্যাঁ, দারোগা, নিমকের দারোগা। কথাটা যে সত্যি খানিক পরেই তা টের পাবে। ভগবান এতদিনে মুখ
দিতে চেয়েছেন তো। হ্যাঁ, ভগবান। তবে আমাদের ভগবান এ হলো সাহেব ভগবান। এটাই ভগবানের মতোই তো বটে। মাইনেটা বেশ ভালোই বলো। মাইনে? হ্যাঁ, সরকারি চাকরি ভালো, কিন্তু মাইনে দিয়ে কি হবে? আমার আনন্দ মাইনেতে নয়, আমার আনন্দ উপরিতে। বুঝলে এমনি এই চাকরিতে উপরি বিস্তর, বেতনকেও হার মানায়। তুই কি গো? এক আশ্চর্য জিনিস, বুঝলে? ওই মাঠ মাইনে হলো গিয়ে যেমন ধরো ওই পূর্ণিমের চাঁদ, মাঠের মধ্যে একেবারে উদয় হন, তারপর দিনে দিনে কমতে 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 শূন্য হয়ে যায়। তারপর আবার সেই অভাব, আর উপরি হলো বহমান নদীর স্রোতের মতো। হ্যাঁ, সব সময় অভাব মিটাচ্ছে। বেতন তো দেয় মানুষ, আর উপরি হলো ঈশ্বরের করুণার দান। তাই লক্ষ্মীর মালা সব সময় পূর্ণ হয়ে থাকবে। সব তো বুঝি না বাবা। দারোগা নামে কেমন জানি ভয় ভয় করে। হ্যাঁ, পাড়ায় দারোগা এলে সকলে ভয়ে দরজা বন্ধ করে দেয়। তবে তো ভয়। আর মান তো আছে, আর মান আছে বলেই মাননীয় আছে। বুঝলে, কথায় বলে দারোগায় বসতে লক্ষ্মী। দেখবে ভয় ভক্তি জনলাভে তোমার দারোগা ছেলের কথা। গোটা নামাজ উঠছে উঠছে উঠছে, তাহলে তোমাকে আমাকে কত খাতির করছে, মান্যি করছে। হ্যাঁ, আপনার লোককে পানি করবে? তবে এখন তো কতদিন বাড়ি বয়সে কেবল অপমানই করে যায়। তখন অপমানের বদলে মান্যি করবে। বাবার আমলের এই বৈঠকখানায় আওয়াজ দরবার করলো। ভালো। বুঝলে, সমাজপতিরাও দারোগার বাপ হিসেবে আমাকে উচ্চাসনে বসিয়ে কত খাতির করবে। বাজারের সব যেটা মতো হয়ে যাবে। ওই আসতে শুরু করে। আচ্ছা, তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে আমাদের থেকে মজাটা নাও। এটো এটো একটু দিবি, এটো এটো আসি আসি আসি। ওঠো ওঠো। আচ্ছা কালীপ্রসন্ন, বলো। আমার তো একটা নাম আছে নাকি? যার যা জীবিকা সমাজে সে সেই নামেই পরিচিত হয়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো, সঞ্জনা ওঠো। বস বস বস। বেশি না বলে যাও। এখন আমার কোনো উপায় না থাকলেও তবু তোমার কথা মিলিত হবে, সময় আমার কাজ। বিশেষ কিছুই না, এই কদিন তোমাকে বাইরে দেখতে পাচ্ছি না, ভাবলাম শরীর টরীর আমার খারাপ হোক নাকি। বাইরে দেখতে পাবে কি করে? তোমরাই তো আমাকে গৃহবন্দী করে রেখেছো। হে, আসলে সুদাদায় টাকা দাদা একটা দীর্ঘদিনের অভ্যাস তো, তাই নেশার ঝুঁকে ঢুকে পড়ি আর কি। তাহলে বলেই ফেলো, তোমার ওই সুদের চেহারাটা কতই দাঁড়ালো? আজ আমি এসেছি অন্য কারণে। ঠিক আছে, তোমার দরকারটাই আগে কমে যায়। শুনলাম আমার ছেলে, মানে আমাদের বংশীর কথা হচ্ছে হয়ে গেছি। হয়ে খুবই সুখবর, খুবই সুখবর। তোমার কাছে বেটা সুখবর? সুখবর নয় কেন? আমাদের বন্ধু পুত্র, তার উপর পুত্র তুল্য দারোগা হচ্ছে, সে তো এখন এই শহরের গৌরব। বাবার কথা একটু দর্শন করে দেখো। সে এখনো ফেরেনি। যাক, বলো বলো, তোমার সুদের হারটা কতই দাঁড়ালো বলো। ওই দেখো, আরে বলছি তো, সুদের টাকা চাইতে আমি আসিনি, আমি এসেছি অন্য কারণ। দেখো পঞ্চানন, এটা তোমার ব্যবসা। আমি দিতে পারি বা না পারি তুমি তো চাইবে, তুমি আমায় অপমানও করবে। বলছি তো, সুদের টাকা চাইতে আমি আসিনি, শুধু আমি চাই। সকলে বলছি, এখন থেকে তোমার কাছে আর কিছুই চাইবে না। তুমি বললে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র সব বাজার থেকে পৌঁছে দিতে পারে। আর এখন আর এইবার কি প্রয়োজন? কত লাগবে বলো না, বিনা ছুটির না হয় তোমার কিছু দিচ্ছে না না পঞ্চানন, তোমরা আমার জন্য অনেক করেছো। আর হয় করবো না এবার। আরে তোমার সঙ্গে কি আজকে সম্পর্ক? আরে এই তো টাকাটা নিলাম, এরপর তো লাইন করে
বলছি যখন আমাকে বলছি তো কোনো টাকা বলছিলাম কি কালীপুর শূন্য বলো। তুমি তো জানো হ্যাঁ, এই সুদের কারবার ছাড়া আমি ওই বন্ধকি কারবারও করে থাকি আমি দলিলপত্র রাখি সময় মতো ফেরত দিতে পারে না বলে আমার জমি জায়গা আমি পেরেছি লোকে বলে অনেকের সুযোগ নিয়ে বিশেষ করে ওই অনাথ বিধবাদের সম্পত্তি তুমি সামান্য টাকায় আত্মসাৎ করছো। তুমি বলছো না, আমি লোকে বলে হ্যাঁ এরকম করে নাকি আমার দারোয়ানটাকে নালিশও করবে। হ্যাঁ, আমি তো তাই শুনলাম সেই জন্য তো তারা তো তোমার কাছে এলাম একটা সলা পরামর্শ দিচ্ছি। আচ্ছা, এমন একটা বুদ্ধি দাও যাতে সাপ মরে আবার লাঠিও না ভাঙে। বিধবাদের চোখের জলের মূল্য ধরে দাও। হ্যাঁ বুঝলে না, এই সহজ কথাটাও তুমি বুঝলে না। আর একটু সহজ করে বুঝিয়ে বল না ভাই। আরে যে বিধবাদের চোখের জল দেখে আইনের হাত তোমার কাছে পৌঁছবে, তখন সেই হাতে কিছু মূল্য ধরে দিলেই তো পাঠ উঠে গেল। তাও বুঝলে না? দারোয়ার কথা বলছি। মানে তোমার পুত্র না, এখন আর সে আমার পুত্র না, এখন সে ইংরেজ সরকার বাহাদুরের আইন রক্ষক দারোয়া, আমাদের সকলের দারোয়া। হ্যাঁ, আমি বলছিলাম কি কালীপুর তোমাকে মূল্য ধরে দিয়ে যদি তার কাছে পৌঁছানো যায় তাহলে তোমারও ক্যাশ বাক্স ভরে আখেরে আমারও লাভ হয়। এই বলে দেবো। তোমার কথায় আমি তো পুলকিত হয়ে উঠছি। আরেকটু পরীক্ষা করে বলো না, আমার জানা আমি বলছিলাম তোমাকে ধরে যদি দারোগার কাছে পৌঁছানো যায়। তাহলে তোমারও আর তোমার দারোগা ছেলেরা হলো না। ছেলের হয়ে চালাই বন্ধ, ঘরে ঘরেই হয়ে গেল, বাইরের আর কাউকে কিচ্ছু নিয়ে দিতে হলো না। হ্যাঁ, এই কথা বলছি তো কালীপুর বলো বিপদগ্রস্ত মানুষের উদ্ধার করার গোনা। আরে একে তো সহজে তো আর সবাই দারোগার কাছে পৌঁছতে পারে না। একে তুমি ওই সমাজ কল্যাণ বলতে পারো। ঠিক। হ্যাঁ তুমি তাহলে আমার হয়ে একটু রটিয়ে দিও। হ্যাঁ আমার এখানে আসলেই মুশকিল আসাম, হ্যাঁ। আমি অবস্থান করে বসে আছি। হ্যাঁ, তাহলে আমার উদ্ধার করার প্রথম কিলোমিটার তোমার কি কি ব্যাপারে বলো? বলছি বিধবাদের চোখের জল যাতে ওদের চোখের জলে না খুলে তোমার দারোগা ছেলে আমার দিকে একটু ঢোকে। কেন বিধবারা যদি আবার আমাকে এসে ধরে, তখন কি করে তোমার ওই সমাজ কল্যাণ হবে? তখন আমরা তখন ওই তোমার দারোগা ছেলের কাছে না পাঠিয়ে আমার সঙ্গে একটা রফা করিয়ে দেবো। বিধবাদের অভাবে তো স্বভাব নষ্ট হয়েই আছে। আমি ওদের পুষিয়ে দেবো। না, 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 না। বলছি যেমন, বৌনি, বৌনি। এখন থেকে আমি আর তোমার মহাজন নেই, তুমি আমার মহাজন, আমার নাটবন্দি। নাটমুন, বুঝলে না? আরে তোমাকে দুরানি দিয়ে তবেই তো ভগবান নারকেশ্বরের কাছে পৌঁছতে পারবো। আগে সব ভগবান আমি ভুলে গেলাম। এখন থেকে নতুন সম্পর্ক, নারকেশ্বরের তুমি পান্ডা হ্যাঁ, আর আমি হলাম কি ভক্ত। বাহ, নিলাম করিয়ে দিতে পারলেই তোমার প্রণাম, তারপরে তো ঈশ্বর প্রণামই আছে। তাহলে ওই কথা বলি, আজ তাহলে উঠি। হ্যাঁ তা তুমি বাজারে যাবে না? হ্যাঁ, এখন তো যেতেই পারি। হ্যাঁ, ডাকানি রুঞ্জ, বলো বাজারের থলিটা দাও। কি? এই নাও। ওটা এনেছো? ওঠা, এখন তুমি দারোগার মা, আর ভাবনা নেই। এখন থেকে
থেকে সবকিছু ওই ভূতে যোগাবে। এখন তাহলে আসি। চলো চলো। কোথায় গেলে গো? এই এই যা যা যা, ভেতর বাড়িতে রেখে আয়, ভেতর বাড়িতে রেখে আয়, যা। জি স্যার, হ্যাঁ, জি যা। স্যার। ও গিন্নি, কোথায় গেলে গো? साहब साहब वो पीछे रख के आ गया। रख के गया? हाँ, हाँ। ये ले, बख्शीश ने। नहीं साहब, वो तो दुकानी ने दे दिया। दे दिया? हाँ साहब। जा, हाँ, अभी हाँ। भाग यहाँ से। हाँ, हम चलते हैं साहब। गिन्नी, ओ गिन्नी। হ্যালো হ্যাঁ। এত বাজার তবে মনের মতন বাজার পেয়েছো তো, হ্যাঁ? কি বলেছিলাম? কাউটা চাউল হতে দাও, দেখলে তো দারোগার কি মহিমে। আরো আছে তবে তোমার কথাই ঠিক হলো গো গিন্নি, দারোগার চাকুরি আলাদিনের প্রদীপ। সত্যি অবাক কাণ্ড হ্যাঁ, অথরিতে আবার কি আছে এক কচি কাঁটার মাংস আর চেতল মাছের পেটি। হ্যাঁ, ওখানে রেখেছো তবে একই প্লেট বাড়ি পেয়েছো না, তুমি সাহেবদের এখন আর মেলেচ্ছ বলে ঘেন্না করা যাবে না। ওই সাহেবদের দয়ায় তোমার ছেলে আজ দারোগা হয়েছে। বুঝলে গিন্নি, বাজারে গিয়ে মনে হলো সবই সারা দারোগা। ঠিকই কहो তবে আর বলছি কি, পকেটের টাকা পকেটেই থেকে গেল, বোতলে ভর্তি বাজার এলো, বুঝলে? দারোগাকে সকলে এত ভয় পায় ভয় পায় বলেই তো এত ভক্তি, পয়দিন হানিটা ধরো। হ্যাঁ, সবে কাজে যোগ দিয়েছে তাতেই এই, এরপর কি হবে একবার ভেবে দেখেছো? যা চাইবে তাই পাবে। তোমার দেখছি আর তর্স হয়েছে না দেখো বাবু বেশি বাড়াবাড়ি করে ফেলো না না। ছেলের আমার বদনাম হয়ে যাবে সরকারি চাকরি বলে কথা যাই আজ তো আমার যজ্ঞের বাজার এসেছে এই শোনো, ওই বংশী কখন ফিরবে কিছু বলে গেছে নাকি? বললো তো প্রথম দিন খুব একটা দেরি হবে না ও, ঠিক আছে। আর এই বালাখানা তামুকটা ধরো, বুঝলে? দয়ালকে বলবে অনেকদিন পর গড়গড়াটায় টান দেবো, ভালো করে যেন গড়গড়াটা সেজে রাখে, বুঝলে? ও জানলা দিয়ে দেখলাম বাচস্পতি ঠাকুর আর শিহরি চাটুর্যে আসছে আসতে দাও, আসতে দাও, এখন এক এক করে সবাই আসবে। ভুলে যেও না, দারোগার বাপ আমি। অত অহংকার ভালো এখন না বকলমে শালা আমি সমাজপতি। এত অহংকার ভালো না এরা সমাজের মাথা হ্যাঁ। যা উঠে গিয়ে একটু দেখো না পায়ে ধরে গিয়ে নিয়ে আসতে। হ্যাঁ। আসুন জ্যাঠা, আসুন আসুন। এসো শিওরি, এসো 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 এসো। বসুন জ্যাঠা, বসুন বসুন। বসি। শিওরি, বসুন বসুন। বসা হে, শিওরি, বসো। তা, আমার বাড়িতে পায়ের ধুলো দেওয়ার কারণ, আমার নামে কোনো নালিশ আছে নাকি? নালিশ? হ্যাঁ, বলো কি একালি প্রসন্ন? আরে এখন থেকে নালিশ তো তোমাকেই শুনতে হবে, তাই না হে শিওরি? তা শুনলাম তোমার ছেলেরা কি দারোগা হয়েছে? আপনাদের আশীর্বাদ। আরে না না না, সে তো আছেই, সে তো আছেই। তবুও বলতেই হয়, বংশীধর বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে উৎসাহে চরিত্রের সাধুতা সেকেন্ড টু না। আমি দেখেছি ইংরেজরা মেরে চলে হবে কি, ওরা ওরা গুণীর সমাদর করতে যায়। তা তা তোমার পুত্রকে একবার ডাকো তো দেখি, একটু ওই আশীর্বাদ করে যায়, যাতে চাকুরিতে উত্তর শ্রীবৃদ্ধি হয়। আগে সে এখন বাড়িতে নেই, ও। আজই সবে কাজে যোগ দিতে গেছে। ফিরলে বলবো আপনাদের বাড়িতে গিয়ে প্রণাম করে আসতে। এই না না না, তুমি মুখে বলেছো তাতেই আমরা খুশি, আমরাই আবার আসবো। দারোগা বলে কথা, তার কি ব্যস্ততা শেষ আছে? সে এখন
এখন এই বিশাল এলাকা দণ্ডমুণ্ডের কর্তা, তাই না হে শিহরি? আগে দাদা বটে, দাদা বটে। আগে বলছিলাম কি ওই পঞ্চাদার কথাটা? ও হ্যাঁ, 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 যেটা বলতে এসেছিলাম, যেটা এসো মা, এসো এসো এসো। এইখানে, এইখানে। বলো, বলো। এসবের আবার কি দরকার ছিল বৌমা? সে কি কথা জ্যাঠামশাই, এত বড় একটা সুখবর হ্যাঁ। আপনাদের মিষ্টি মুখ না করিয়েই ছাড়বো ভেবেছেন? আপনাদের আশীর্বাদেই তো আমার ছেলে আজ দারোগা। হ্যাঁ, তবে তুমি সত্যি রত্নগর্ভা মা। আমি কালিদাকে বলেছিলাম হ্যাঁ। বংশীধর যেন হ্যাঁ। বিপদে আপদে আমাদের একটু দেখে। ওভাবে বলবেন না, ও তো আপনাদের ছেলে, হ্যাঁ। নিশ্চয়ই আপনাদের কথা শুনবে। আমি এখন ভেতরে যাই। এসো মা, এসো 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 এসো। কি না, কি বলছিলাম? পঞ্চাদা পঞ্চানন, পঞ্চানন। শুনাম সুদখোরটা নাকি তোমার কাছে এসেছিল? হ্যাঁ, হ্যাঁ। তা কি মতলব এসেছিল শুনি? বললো হ্যাঁ। বিধবাদের চোখের জলে আমি যেন না ভুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তুমি কি বললে? আমি বললাম বিধবাদের চোখের জল তোমাকেই সামলাতে হবে। হ্যাঁ। তারা নালিশ করলে দারোগা আর আদালত বুঝবে, ব্যাস। এর মাঝে আমি কে? হ্যাঁ? তা তো বটে, তা তো বটে। বেশ বলেছো, বেশ বলেছো। হারামজাদা অনেকে সর্বনাশ করেছে। তা শুনে কি বললো? কি আর বলবে, হ্যাঁ। মুখ চুন করে চলে গেল। জ্যাঠা, হ্যাঁ। আমি ঠিক করেছি হ্যাঁ। ওই ছেলের কাজের মধ্যে আমি আর না গলাবো না। তা তো বটে, তা তো বটে। তখন থেকে শুধু তাতো বটে বলি শিহরি, এ ছাড়া কি অন্য কোনো কথা তোমার মুখে আসে না? আগে আগে উনি যখন বলেছেন তখন কিন্তু কালীভূষণ ধরো তেমন কোনো বিপদে পড়লে তোমাকে তো না করাতেই হবে বাবা। জ্যাঠা, হ্যাঁ। আপনাদের কথা তো আমাকে শুনতেই হবে। আপনারা হলেন গিয়ে সমাজের মাথা। হ্যাঁ, হতে পারে আমার ছেলে আজ দারোগা হয়ে। না, তবুও বলি, দারোগার পিতা হিসেবে তোমাকে মান্য করাটা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য, তাই না শিহরি? আগে তা তো বটে। আপনি যখন বলেছেন তখন এখন তাহলে আজকের মতো উঠি। আচ্ছা জ্যাঠা, আচ্ছা। তা সন্ধ্যেবেলা একবার চণ্ডীতলায় এসো না, সকলে এখন তোমার সঙ্গে কথা বলতে চায়। দারোগার পিতা বলে কথা। যাবো জ্যাঠা, যাবো। এসো। চলো শিহরি। মা, বলছি ওই দাদা বাবু দারোগা হলো, কই দেখি তো তেমন কিছু মনে হয় না। তুমিও বলো ভালো, দারোগা তো থানা, আমাদের সঙ্গে দারোগাগিরি করবে না? ও সেবারে দেখেছিলাম এক দারোগারি, ওই দেখো সেবার ওই কাল্লু ডাকাতে ধরে নিয়ে গেল না। ওরে বাস, সে কি দারোগা গো, ইয়া গো, মুখখানি একেবারে বাঘের মতো, সামনে কি
কেউ কথা বলতে সাহস করে না। বাবা, সবে তো ঢুকলো, দুদিন পরেই দেখবে শিয়াল সিংহ হয়ে গেলো। দেখছো না কত লোক বাড়িতে যাতায়াত শুরু করেছে। দাদা বাবুকে দেখি তেমন কিছু মনে না হলেও আর বাবা ঠাকুর কিন্তু কদিনই বেশ বদলে গেছেন। এখন দেখছি লোকেরাও বেশ মান্যি করে। আর ওই পাওনাদারেরা টাকা দেয় আসেন না। না, কথা বলা থামা। ছেলে দাঁড়াকা হলে বাপের ওরকম একটু বার বাড়াতে হয়। ও। যাও, অনেক কাজ করে রয়েছে, যাও দেখি, যাও। মা, ও মা, আবার কি হলো? বলছি ওই দাদা বাবুরে কত লোকে কত কি বলতি আছে। এই আমারও একটা আর্জি আছে মা। কি আরজি? ওই আমার ওই বাপ মামারা নাতিটারে যদি থানার কোনো কাজে ঢুইকে দেয় খালি আমি একটু হাফ ছেড়ে আছি। একটু বসতে দাও, তারপর বলবো। আচ্ছা। যাও, ওকার আবার বেরোনোর সময় হয়ে গেলে যাও। খোকা বাবু বেরোনোর সময় হয়ে গেছে, সব কিছু হাতে হাতে গুইছে দেই। খোকা বাবুর বেরোনোর সময় হয়ে গেছে তো। বায়ান, ও বায়ান, কলকাতা সেজে রেখেছিস? ও, সেজে গেছে। কি হয়নি? তুমি এখনো পানের ডিবে নিয়ে বসে আছো? এই ওদিকে তাই। বংশীর তো যাওয়ার সময় হলো। ওই উঠছি আমি। তুমি দেখছি একেবারে বাবু সেজে বসে রয়েছে। ঠিক যারা শ্বশুর মশাইয়ের আমলের বাবু মশাই। হ্যাঁ, এই তো সবাই শুরু। এরপর আরো কত রূপ দেখবে। ভুলে যেও না, দারোগার বাপ আমি। টাইট বাইট বজায় না রাখলে চলবে কেন? লোকে মান্যি করবে কেন? জানো, বলো। দয়াল কাকা বলছিল ওকা যদি থানায় ওর নাতিটার কোনো একটা ব্যবস্থা করে দেয় তাহলে ও একটু বাঁচে। হ্যাঁ, তারপর ভেবে দেখেছো তোমার বাড়িতে এত কম টাকায় আর কাজ করবে? ও যেন বংশীকে কিছু না বলে। হ্যাঁ, আমার যা ছেলে ঠিক কিছুতে না কিছুতে একটা ঢুকিয়ে দেবে। তুমি যাও, যাও গিয়ে বংশীকে ডেকে দাও। ওকে বলো আমার কিছু কথা আছে। আপনি আমায় ডেকেছেন? এসো, বসো। বলুন। দেখো, এদিকে তোমার ন্যায় বিদ্যায় বুদ্ধিতে সহবত শিক্ষায় আর কেউ না থাকায় ইংরেজ সরকার বাহাদুর তোমাকে দারোগার চাকরিটি দিয়েছে, কারণ ওরা গুণীর কদর বোঝে। কিন্তু কথাটা হলো, বিদ্যা আর বুদ্ধির মধ্যে বাস্তব ফারাক। আগে জানি। আসলে আসলে তোমাকে শুধু বুঝতে হবে যে দারোগার চাকুরিটি শুধু চাকুরি পাওয়া নয়, একটি ওই কি বলে ওই কামধেনু হাতে পাওয়া। যত দুইবে তত দূর। আগে বুঝলে না? আমি জানতাম তুমি বুঝবে না, সেই জন্যই তোমার গোড়ায় আমি নাড়াটা বেঁধে দিতে চাইছি। মাস্টার মশাইয়ের নিকট থেকে যে শিক্ষা অর্জন করেছো, সেই শিক্ষাকে, সেই নীতি কথাগুলোকে একটু বিপথে চালিত করে নষ্ট হতে হবে যে বাবা। পিতা, বলো। আপনার কথা আমি ঠিক অনুধাবন করতে পারলাম না। কাল মাস্টারমশাইকে প্রণাম করতে গিয়েছিলাম। উনি বললেন, বংশীধর, তুমি দেশ সেবার একটি প্রকৃত সুযোগ পেয়েছো। অন্যায়কে প্রশ্রয় না দেওয়াই দেশমাতৃকার সেবা। কত মানুষের বিপদে তুমি তাদেরকে রক্ষা করতে পারবে, বিশেষ করে জমিদারের অত্যাচার থেকে। এটা কোনো কথা হলো? ইংরেজ সরকার আইন করেছে নিমক সরকারের নিয়ন্ত্রণে থাকবে। সরকার ছাড়া আর কেউ নিমক তৈরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, কিনতে পারবে না, বেচতেও পারবে না। মানুষের কতদিনের অধিকার সরকার কেড়ে নিল। এটা অন্যায় কিনা? আগে অন্যায়। হ্যাঁ, আর ওই নিমকের কেড়ে নেওয়া অন্যায় যদি হয়, তাহলে তুমি হচ্ছে কি ওখানকার দারোগা, কাজেই তোমাকে ওই অন্যায় কর্মটি করতে হচ্ছে। না করলে তো চাকরি থাকবে না। হ্যাঁ, তাহলে চাকুরি বজায় রাখার স্বার্থে তোমাকে ওই অন্যায় কর্মটি করতে হচ্ছে।
আমি বলি কি, তুমি এই ন্যায় আর অন্যায়ের খেলাটা খেলে যাও। একে বলে ধরা না ধরার খেলা। আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতেই হবে। ইংরেজ সরকার নিমকের অধিকার কেড়ে নিয়ে অন্যায় করেছে, আর মানুষ চোরাপথে আইন ভেঙে নিমকের ব্যবসা করছে। তুমি ধরবে, ছাড়বে, তোমার ন্যায়ও হবে অন্যায়ও হবে, আর তাতেই তোমার ধনলাভ হবে। আর আমি হব সেই ধনভাণ্ডারের দ্বারপাল। পিতা, সবে কাজে যোগ দিয়েছো, এখনো তোমার আড় ভাঙে না। আমি তোমাকে ওই হাত পেতে উৎকোচ গ্রহণ করতে বলছি না। তুমি আইন মোতাবেক যত কড়া পদক্ষেপ নেবে, আমার দরবারে ততই অসহায় মানুষের ভিড় বাড়বে। আপনা হতেই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হয়ে উঠবে। আমি তোমার ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি না চাইতেই লোকে তোমাকে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। না, তোমার সম্মানার্থে আমিও হাত পাতবো না। আচ্ছা আচ্ছা, তুমি এখন এসো এসো। কিন্তু পিতা, আমি বলছি আর কোনো কিন্তু নয়, এসো এখন এসো এসো। আমি তো আছি, এসো। দুর্গা দুর্গা দুর্গা। মা, আমি আসছি। এসো, সাবধানে যেও। জমাদার, জমাদার, বলতো শেখ, বলতো শেখ। জি সাহেব। কিসের শব্দ? জি গরুর গাড়ি। গরুর গাড়ি? এত রাতে যমুনার বাঁধের পথে গরুর গাড়ি? কোথা থেকে কোথায় যায়? जी दातागंज से कानपुर हुजूर। কত গাড়ি? हिंदी नहीं क्या बहुत? দেখেছো গাড়িতে কি আছে? बस्ता बस्ता हुजूर। আহম্মক! বস্তায় কি আছে দেখেছো? नीमा नीमा हुजूर। ও, তাহলে আমার কাছে ঠিক খবরই আছে। কার গাড়ি? जी আমার কথা শুনতে পাচ্ছ না? নেশা করছো নাকি? रामो 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 रामो। কার গাড়ি? जी 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 दातागंज से जमींदार पंडित आलादीन की गाड़ी हुजूर। জমিদার পণ্ডিত আলোকবিদ্যিক। ওরে বাস, এ তো দেখছি রাঘব বোয়াল। জালে ধরতে বেশ বেগ পেতে হবে। তুমি জানো না যে বেসরকারি নুনের ব্যবসা বেআইনি? जानी साहब তাহলে वो आलादीन आईने छाड़ा जी हुजूर। কি? है हुजूर। वो साहब तो हर रोज दारोगा साहब को नजराना देता। वो आलादीन साहब आज भी भेजेंगे। রামেশ, আটক করো। साहब গাড়ি আটক করো। जी তুমি আজকাল দেখছি কানে শুনতে পাও।
ওপরে রিপোর্ট করতে হবে। মাফি মাপটা হুজুর। গরুর গাড়ির মালিককে গিয়ে বলো আমার সঙ্গে দেখা করতে। জি জি, উনাকে এখানে আসতে বলবো? তা নয় তো কি আমি ওই চোরা কারবারির কাছে যাবো? नहीं साहब, যাও। এতদিন ধরে টাকা খাইয়ে এই কারবারি চালিয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি উপরওয়ালা কেন আমাকে এখানে পোস্টিং করেছে। পাচারকারীকে ধরার জন্য। নমস্কার, নমস্কার দারোগা সাহেব। বাবুজির কল্যাণ হোক। আমার কি সৌভাগ্য, আপনি এই প্রথম আমাকে ডেকে পাঠাবেন। আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। এবার বিশ্বাস হবে। আচ্ছা, আমি কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন। কোন অপরাধে আমার গাড়ি আটক করা হলো? আমি তো বরাবরই আপনার কৃপাধন্য। সরকারি হুকুম, সরকারের দৃষ্টি এড়িয়ে গোপনে গভীর কাছে নিমুখ চালান দিচ্ছে। আমি দিয়েই থাকি। ঠিক সে তো আমি দিয়েই থাকি। আমরা সরকারের হুকুমও বুঝি না, আর সরকারকেও চিনি না। আমার সরকার আপনি। আপনি মিঠি মিঠি রাত জেগে কষ্ট করলেন। এই পথ দিয়ে যাব আর ঘাটের দেবতাকে পুজো দেব না, তা কখনো হয়? তাই নাকি? হ্যাঁ, আপনার লক্ষ্মী ভাগ্যকে সঙ্গে নিয়ে আমি নিজে আপনার দর্শনে আসতাম। খামোখা জমাদার পাঠিয়ে ডেকে আনার কোনো প্রয়োজন ছিল না। আমার সম্মানের কথাটা একবার ভাবলেন না দারোগা সাহেব? শুনে রাখুন, আর যে সমস্ত মেমো খারাপদের কেনা যায় আমি তাদের দলে নই। লবণ আইন ভাঙার জন্য আপনাকে গ্রেফতার করা হলো। আপনাকে নিয়ম মাফিক কোর্টে চালান করা হবে। বাহ, বেশ বলেছে। এমন সাহসী দারোগা আমি এই প্রথম দেখলাম। আমি বলছিলাম, একবার ভেবে দেখলে হতো না? আমি এই অঞ্চলের একজন নামী লোক। হাতে নাতে ধরা পড়েছে। বেশি কথা বলার প্রয়োজন নেই। বদ্র সিং, साहब जी साहब। নিয়ে যাও। আমি জানি আপনি মুন্সি কালীপ্রসন্নের পুত্র। তাই বলছিলাম, ঘরে ঘরে ব্যাপারটা মিটিয়ে ফেললে হতো না? হাতে হাত করা পরিয়ে হাজতে নিয়ে গেলে আমার সম্মানটা যে ধুলোয় মিশে যাবে দারোগা সাহেব। জমাদার साहब নিয়ে যাও। বাবু সাহেব, ভেবে দেখুন, আমাকে অপমান করে আপনার কোনো লাভ হবে না। দাদাজি, ওই 1000 টাকার ট্রলিটা দারোগা সাহেবকে ভেজ দাও। ওর এখন সিংহের বিয়ে। 1000 টাকা দেন, লাখ টাকা দিয়েও কেউ আমাকে ন্যায়ের পথ থেকে চলাতে পারবে না। সাবাস, সাবাস দারোগা সাহেব। তাহলে বাড়তে থাকুক নজরানা। 5000, 10,000, 20,000। না না, এর চেয়ে বেশি দেওয়া সম্ভব না। এবার আপনার যা বিচার হয় করুন। আমি সরকার বাহাদুরের হুকুম পালন করি মাত্র। বদ্র সিং, साहब নিয়ে যাও। দারোগা সাহেব, ভগবানের দোহাই, আমি আমি 25,000 পর্যন্ত রাজি আছি। মিটমাট করে নিন। অসম্ভব। তাহলে 30, 40,000। আর একটা কথাও নয়। বদ্র সিং, এই লোকটাকে এখনই হাজতে করো। এত টাকার প্রলোভন, এ কি সম্ভব? বাবু সাহেব, শেষবারের মতো অনুরোধ,
আমাকে আমাকে অপমানের হাত থেকে বাঁচান। পদ্ম সিং, বাবু সাহেব অপমানের হাত থেকে বাবু সাহেব। বাবু সাহেব, এই জেনারেটর দে, এই জেনারেটর দে। আইন মোতাবেক চলবে। পই পই করে বোঝালাম, এমন একটা সুযোগ এসেছে আখের গুছিয়ে নে, তা না কেউটে রেখে পা দিয়েছে। জমিদার আলমীদিন, জমিদার আলমীদিন, দেখ দেখ তোর কি দশা করে ছাড়ে। আরে যার টাকা আছে আইন তার মুজরো খাটে, তুই টাকা না খাস তোর ওপরওয়ালা খাবে। উফ, ওই রকম একজন মানি লোককে হাত পড়া পরিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে হাজতে নিয়ে গেল, আমাদের ভিটে মাটি ছাড়া করলো বলে। মুন্সি আছো? মুন্সি, আসুন আসুন জ্যাঠা, আসুন, এসো শ্রীহরি এসো, বসুন। বসি। তোমার ছেলের কীর্তি শুনলাম, বলতে হবে বুকের পাটা আছে। ওই রকম একটা দাপুটে অত্যাচারী জমিদারকে হাতে হাত করা পড়ি হাজতে নিয়ে গেল। সততা হ্যাঁ? 40,000 টাকা এরাই ত্যাগ করলো, একটা জমিদারি কেন হয়ে যেত। তা তো বটেই, তা তো বটেই। বলছি সেদিন বলছিলাম না তোমার স্ত্রী রত্নগর্ভা, আমরা তো ঠিক করেছি সমাজের পক্ষ থেকে ওকে আমরা বড় করে সম্বর্ধনা দেব। তা তা তোমার পুত্রকে একবার ডাকাতে দেখি, একটু এই দর্শন করে যাই। আগে সে এখন বাড়িতে নেই, হ্যাঁ। ওপরওয়ালা ডেকে পাঠিয়েছে, তাই দেখা করতে গিয়েছে। একেই বলে সাহেবের সরকার। দেখো কি হয়তো কি বলে যেন, হ্যাঁ হয়তো ওই রিওয়ার্ড ঘোষণা করবে। হ্যাঁ, আদালতেও যেতে হতে পারে। হ্যাঁ? আজই বিচার হবে নাকি? হতেও পারে। তাহলে বলছো পণ্ডিত আলমীদিনের আজই কয়েদ হয়ে যাবে? কার কয়েদ হবে সেটাই এখন দেখার। হ্যাঁ? আবার তুমি কি বলছো কালী প্রসন্ন? এই আনন্দের দিনে তোমার মুখে এমন অশোভন কথা মোটেই শোভা পায় না। আমরা আমরা বারবার বংশীধরকে আশীর্বাদ করি উত্তর তার যেন উন্নতি হয়, যশ হয়, শ্রীবৃদ্ধি, হ্যাঁ শ্রীবৃদ্ধি হয়। এমন এমন সৎ বিদ্যান বড়ই দুর্লভ। শুনলাম শুনলাম এত অপমানের পরও আলমীদিন আমাদের বাবা জীবনের সততার প্রশংসা করেছে। এবার আমি একটু বলি। হ্যাঁ, বলবেই তো বলবেই তো, তোমারই তো বলার দিন। বলো বলো বলো। দাতাগঞ্জে ধনপতি কুবের পণ্ডিত আলমীদিন, হ্যাঁ, আপনারা বলুন তো এই দেশটা কিসে চলে? টাকায়, টাকায় চলে। হ্যাঁ। যার টাকা আছে আইন তার বশে থাকে। কটা দিন ধৈর্য ধরুন, দেখবেন ওই আলমীদিন আপনাদের বাবা জীবনের কি হাল করে ছাড়ে। তুমি কি বলছো কালী প্রসন্ন? পিতা হয়ে পুত্রের কুকামনা করছো? হ্যাঁ করছি করছি। আদর্শ সততা শুনতে খুব ভালো লাগে। আদর্শ বেচে বাজারে 1 ছটাক চালও পাওয়া যায় না। আমি এখন সপরিবারে অনাহারে দিন কাটানোর জন্য গ্রহ তুলছি। মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে আপনারা এখন আসুন। আমি একটু একা থাকতে চাই। সত্যি তো, আমরা তো এইভাবে বিষয়টা ভেবে দেখিনি। আলমীদিন বলে কথা, কি বলা হয় থিওরি? আপনি যখন বলেছেন চলুন তবে হ্যাঁ, ওটা যায়। চলো 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 চলো। খালি প্রসন্নের সংসার এখন যত তাড়াতাড়ি ত্যাগ করা যায় ততই ভালো। চলো 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 চলো। গেল গেল সব গেল। কি গেল গো? আর কি, এবার সব যাবে। পোকা ছেলে কেউ রেগে পা দিয়েছে, ছবল তো মারবে, কাঁচা খেবো দেবতা সে। কি হয়েছে সেটা বলবে তো? মন সব গেল।
আবার হাঁড়ি উপুল করে রেখে দাও, চুলোয় জল ঢেলে দাও, পৈতৃক ভিটে মাটিটাও এবার চাপে। এই ভর দুপুর বেলা কি সব অলক্ষণের কথা বলছো? হয়েছেটা কি? কে কুক্ষণে যে লেখাপড়া শিখিয়েছিলাম, পুত্র আমার বিদ্যেধর হয়েছেন, সততা দেখাচ্ছে। আরে বাবা, পাত্র পাত্র দেখবি তো, পই পই করে বোঝালাম, এমন একটা সুযোগ পেয়েছো, আখের গুছিয়ে নাও। তা না, একেবারে কেউটের ল্যাজে পা দিয়েছে। ছবল তো মারবে। আরে দূর, কি হয়েছে সেটা বলবে তো। তোমার ছেলে, হ্যাঁ, তোমার ছেলে প্রকাশ্য দিবালোকে আলোপিদিনের হাতে হাত কড়া পরিয়ে হাঁটিয়ে হাজতে নিয়ে গেছে। সে কি গো? এবার আমরা সবংশে নিবংশ হব। কালী প্রসন্ন আছো? ওই কর্মদার রাস্তা শুরু করেছে। যাও যাও যাও, ভেতরে কালী যাও। প্রসন্ন! এসো এসো, এখন আছি। আরে আরে ভায়া, তোমার তোমার ছেলের তো একেবারে জয় জয়কারে। যদিও যদিও শেষ রক্ষা হয়নি, তবু বলবো এই সাহস, এই সংযম কোনো কালে কেউ দেখেনি। তুমি এখন কোথা থেকে? সোজা আদালত থেকে বিচার হয়ে গেল, গেল রায়ও হয়ে গেল। গেল। আরে তোমার ছেলের আর বয়স কত? বিদ্যা বুদ্ধি সততার জোর থাকলে কি হবে? ওই ধুরান্দার আলোপিদিনের সঙ্গে পেরে উঠবে কেন? আলোপিদিন হুজুরকে বললেন, হুজুর, অত রাতে আমার গরুর গাড়ি যাচ্ছিল, এ কথা সত্য বটে। গরুর গাড়িতে বস্তা ছিল, তাও সত্য। কিন্তু সে বস্তা সব খালি ছিল হুজুর। ওই কানপুরের মড়াইয়ে যাচ্ছিল ধান আনতে। ওই সাক্ষী ম্যাডাম যেটা জমাটা তাই বললো। অবশ্য নিন্দুকেরা বলছে ওই সময় নাকি যমুনার জল নোনা হয়ে গিয়েছিল। তাহলে রায়টা কি হলো? হ্যাঁ, সে তো যাহা তাই হলো। আসলে তোমার ছেলেকে 40,000 টাকার মোহে জড়াতে না পারলে কি হবে? আলোপিদিন টাকার মোহে সকলকেই আচ্ছন্ন করে ফেলেছে, একেবারে নিচু থেকে চূড়ো পর্যন্ত। এই দূরদর্শিতা আমাদের বংশীধরের ছিল না, তাই সে বলির পাটা হয়ে গেল। আরে রায়টা কি হলো সেইটা বলো। হ্যাঁ, ডেপুটি ম্যাজিস্ট্রেট তার রায় লিখলেন, পণ্ডিত আলোপিদিনের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ও অপ্রমাণিত। তিনি একজন সম্ভ্রান্ত নাগরিক। সামান্য লাভের জন্য তিনি এমন দুষ্কৃতিতে লিপ্ত হতে পারেন না। তবে কথা বলতে হয়, বিভাগীয় দারোগার সজাগ দৃষ্টি, কর্তব্যবোধ, সততা ও সচেতনতা এ আদালতকে সন্তুষ্ট করেছে। দোষের মাত্রা বেশি না হলেও তবু তার হঠকারিতা ও অবিবেচনা প্রসূত কাজের জন্য এ আদালত তাকে ভৎসনাদ করছে। তাহলে তাহলে কি দারোয়ার চাকরিতে বহাল থাকলো? থাকলো কি গেল সে সংবাদ এখনো হয়নি। তবে হ্যাঁ, ওই দারোগার চাকরি থেকে খারিজ করবে তো বংশীধরের ওপর আলা। আলোকে টাকার জোরে তার বাবা জীবনের ওপর আলা কেউ বশ করে নেবে। এই কটা দিনই দারোগা সাহেবের মেয়াদ। আলোপিদিন এখানে থামলেই ভালো। আমার তো মনে হয় সে তার এত অপমানের শোধ নেবেই নেবে। পঞ্চানন বড় ভাবনায় আছে, পথে দাঁড়াতে না হয়। ভাবনারই তো কথা। আসলে উঠি। ও হ্যাঁ, আসল কথাটাই তো বলা হলো। ওই প্রণামীর নাম করে যে টাকাটা তোমাকে দিয়েছিলাম সেটা কি রাখা আছে? তুমিই বলো, অভাবের সংসারে তা থাকে? সারা জীবন নেই নেই শুনিয়ে গেলে। এখনো তোমার ছেলে দারোগা আছে, তাই জোরজার করছি না। আলোপিদিনের কৃপায় যদি টিকে যায় তো আর কোনো কথা রইল না। আর যদি চাকুরিটা খোয়া যায়, আমি কিন্তু আর ছাড় দেবো না। ওই সুদে আসলে যা হয়েছে তা ফেরত দেওয়ার কথা তোমাকে ভাবতে হবে। আমার এই অবস্থার মধ্যেও তুমি আবার তাগাদা শুরু করলে কেন কেন? একদিন তুমিই তো বলেছিলে এইটা আমার ব্যবসা। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন থেকে তোমার সঙ্গ বজায় রাখাটা আলোপিদিন পছন্দ করবেন বলে তো আমার মনে হয় না। তাই এখন থেকে পাওনা যায় রাতের বেলাতেই আসবো। চলি। লক্ষ্যা, শুধুই লক্ষ্যা।
বংশীধর, দাক্ষায়ণী, দয়াল, চেঁচাচ্ছ কেন? তোমার কটা দাসী আছে যে ডাকলেই সাড়া দেবে? কেন দয়াল? ছাড়িয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা সকলে মিলে এমন হায় হায় করছো কেন বলো তো? বংশী তো এখনো দারোগা। নামেই দারোগা। যায়, গিয়ে বসে থাকে, আজও গেছে। যদি উপরওয়ালার কোনো দয়া হয়, আমি যাই, গিয়ে দেখি কুড়িয়ে বাড়িয়ে কোনো কিছু জোগাড় করতে পারি কিনা। দয়াল, সঙ্গেটা ও সে তো নেই। কি তোমার দারোগার পোশাক আগে খুলে নিয়েছি। কেন? কর্তব্যপরায়ণ হয়েছিলাম বলে। আমার বারণ সত্ত্বেও কেন কর্তব্যপরায়ণ হয়েছিলে? আমিও তো তোমার গুরুজন, মানো কি না? আগে মানি। আমি কি বলেছিলাম? বিদ্যা শিক্ষা কেবল চাকরি পাওয়ার জন্য, তারপর অবিদ্যার শিক্ষা নিতে হয়। আর সেই অবিদ্যার শিক্ষা আমি তোমাকে পাখি পড়ানোর মতো করে শিখিয়েছিলাম কি না? ভেবেছিলাম এত বড় একটা চোরকে ধরলে পুরস্কৃত করা হবে। বোকা বোকা বুদ্ধুরা তাই ভেবেছিলে। যাও, এখন যাও, তাদের কাছে যাও যারা তোমাকে নীতি শিক্ষা দিয়েছিলেন। সারাটা জীবন যাদের দেখে এলাম ছাতা বগলে গুরু প্রণামীর নামে ভিক্ষান্নে জীবন চলে। পিতা, পিতা, আমি ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে সৎসাহ সততার কোনো দাম নেই। ছোটবেলা থেকেই জেনে এসেছি যে চোরকে ধরতে পুলিশ রাখা হয়। ওরে পোকা, সে চোর ছিঁচকে চোর, বড় চোর সর্বত্র সমাদৃত। দেখলে তো তোমার ওপরওয়ালা, তোমার জজ সাহেব কেমন বড় চোরটাকে খাতির করে ছেড়ে দিল, আর চোর ধরার জন্য তোমাকে এই চাকরি থেকে তাড়িয়ে দিল। এরপর সে আমাদের ছেড়ে দেবে ভেবেছ? উনি আমার সৎসাহস সততার প্রশংসা করেছেন। একে আমি কি বুঝাবো? বাস্তব বুদ্ধি একেবারেই নেই। ওরে হারামজাদা, তোমাকে কাঁঠাল পাতা খাইয়েছে, সব অংশে বলি দেবে বলে তোমার প্রশংসা করেছে। যাও 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 যাও, ঘরে যাও, ঘরে গিয়ে সব গোছগাছ করে নাও। আজ রাতের আঁধারে এই গ্রাম ছেড়ে পালাতে হবে, নয়তো আলোপি দিনের লোক ঘর তোর জ্বালিয়ে আমাদের শুদ্ধ পুড়িয়ে মারবে। যাও যাও যাও। পিতা, পিতা, আমাকে আমাকে সাময়িক বরখাস্ত করেছে, আবার নিয়োগ করতে পারে। সেগুলো বালি, একবার যখন তোমার নামের ওপর কালির আঁচড় পড়েছে তখন আর ভেবো না তোমাকে আবার নিয়োগ করতে পারে। আর অল্পি দিন তা হতেও দেবে না। যাও যাও যাও, মাকে বলো সব গুছিয়ে নিতে। যাও। ভগবান, সন্তানের জন্ম দিয়ে কি করেছি। জানলা দিয়ে দেখলাম কোন এক রাজার গাড়ি এসে দাঁড়িয়েছে, সঙ্গে অনেক পাইপ বরকন্দাজ। অল্পি দিন দিনে যাও যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও, পুত্রকে পাঠিয়ে দাও, পুত্রকে পাঠিয়ে দাও। কেননি কেননি, আমি কি খিড়কি দিয়ে পালাবো? কিন্তু ওর যেন লম্বা হাত, পালায় কার শান্তি। বরং এই সুযোগে হাতে পায়ে ধরলে যদি ক্ষমা করে দেয়। ভাবতে পারছি না কেমনি তোমার ছেলে কি কাণ্ড করেছে। শোনান্ত মুন্সি কালীপ্রসন্ন কি গৃহে আছেন? আমি আলোপিদিন, ভিতরে কি প্রবেশ করতে পারি? আসুন আসুন, ভেতরে আসুন আসুন। আজ আমার কি সৌভাগ্য, এই দিনের কুটিরে আপনার মতো দেবতার পায়ের ধুলো পড়ল। আমি কৃতজ্ঞ হয়ে গেলাম। কিন্তু কি করে যে মুখ দেখাই। কি করছে? আপনি আমার অগ্রজ স্থানীয়। উঠুন উঠুন উঠুন। কুপুত্র আমার সারা মুখে কালি লেপন করে দিয়েছে। তাই ভগবানকে বলি তিনি যেন আমাকে 7 জন্ম নিঃসন্তান করে রাখেন। আপনি এসব কি বলছেন দাদা?
তাছাড়া এই কুসন্তান সম্পর্কে কি বলবো বলুন? সন্তান আপনি কাকে বলছেন? কুলো তিলক বলুন, সে কীর্তিমান? আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? আপনার এই পুত্র বংশের মুখোজ্জ্বলকারী এমন ধর্মপরায়ণ যা এ সংসারে খুবই দুর্লভ। এত লোক নিয়ে তো আমার জমিদারি, তো এখনো পর্যন্ত এমন একজন কেউ দেখিনি যে টাকার জন্যে, অর্থের জন্যে নিজের সর্বনাশও ডেকে আনতে পারে। হাজার প্রলোভন দেখিয়েও তাকে কর্তব্য বোধ থেকে এক চুলও নড়ানো যায় না। এই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। এই রত্নটিকে সংগ্রহ করার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে দাদা। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার কথাকে তুমি খোসামত বলে ভেবো না। খোসামত করার জন্য এত কষ্ট করে আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আমি এসেছি প্রকৃত গুণীকে সম্মানিত করার জন্য। সেদিন রাতের কর্তব্য সাধনের জন্য আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? সেদিন রাতে তোমার কর্তব্য বোধ, সততা ও চরিত্রের দৃঢ়তা আমাকে অনুপ্রাণিত করে তোমার কাছে টেনে নিয়ে এসেছে। সেদিন রাতে তুমি তোমার ক্ষমতা বলে আমাকে কয়েদ করেছিলে। আজ আমি স্বেচ্ছায় তোমার হাতে কয়েদ হতে এসেছি। এইসব আপনি কি বলছেন? ঠিকই বলছি দাদা, আমার বদনাম আছে আমি জানি, তবু জেনে রাখুন আমি গুণীর সমাদর করতেও জানি। তাই আমারই একান্ত প্রয়োজনে এর কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি। কি বলছেন আপনি? বিশ্বাস হচ্ছে না? না না, সেই স্পর্ধা আমার নেই। তাহলে বলি, ওপর থেকে নিচু পর্যন্ত আমি টাকায় বশ করে সকলকে গোলাম বানিয়ে রেখেছি। দারোগা সাহেব, একমাত্র তুমিই আমাকে হারিয়ে দিয়েছ। দেখলাম এমন একজনও আছে যে এত টাকাতেও বশ মানে না, হাজার প্রলোভনেও তাকে কর্তব্য বোধ থেকে এক চুলও নড়ানো যায় না। সেই কারণেই আজ আমি তোমার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আমি দেখলাম সরকারের উপর আপনার প্রভাব অপরিসীম। তাই আমার বিনীত অনুরোধ, সেদিনকারে সে ঔদ্ধত্য পারলে ক্ষমা করে দিন, কিংবা শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। আমার পিতা মাতা সকলেই খুব ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। দারোগা সাহেব, সেদিন রাতে যমুনা তীরে আমার অপমান হয়েছিল সত্য, কিন্তু তার বশবর্তী হয়ে কোনো প্রতিশোধের অভিপ্রায় নিয়ে এসেছি এ কথা তুমি মনে করো না। আমি এসেছি প্রকৃত গুণীকে সম্মানিত করার জন্য। আমি এসেছি আমারই একান্ত প্রয়োজনে। আপনি আমাকে আদেশ করুন। আবার বলছি, সেদিনকার মতো আমার প্রার্থনা নামঞ্জুর করলে আমি কিন্তু কিছুতেই শুনবো না। আমার কি এমন যোগ্যতা যে আপনি এইভাবে বলছেন? আমি আমি খুবই সংকুচিত হয়ে পড়ছি। আপনি বলুন, আপনার সেবার কোনো ত্রুটি হবে না। আপনি বলুন। আমার প্রার্থনা, এই পদটি গ্রহণ করে এই কাগজে একটু স্বাক্ষর করে দিতে হবে। আমি ব্রাহ্মণ, প্রার্থনা পূরণ না হলে আমি এই স্থান ত্যাগ করব না। দাদা দাদা, আজ খুবই আবেগতাড়িত হয়ে এসেছি। ও হ্যাঁ, স্বাক্ষরের পূর্বে শুনিয়ে দিই এই কাগজে কি লেখা আছে। স্বাক্ষরকারীকে আমার সমগ্র সম্পত্তির স্থায়ী ম্যানেজার নিযুক্ত করা হলো। বার্ষিক বেতন ৬,০০০ টাকা। এছাড়া যাতায়াতের হাত খরচ, বাসের উপযুক্ত বাংলো, চাকর পেয়াদা দেয়া হবে। আপনার মহানুভবতা ভাষায় ব্যক্ত করার সাধ্য আমার নেই, তবু বলতেই হয় এত উঁচু পদের যোগ্যতাও আমার নেই। আমার এমনই এক অযোগ্য লোকের এখন নিতান্তই প্রয়োজন। দেখুন, আমি এমনিতেই আপনার সেবক, তবুও বলছি এত উঁচু পদের জন্য একজন অভিজ্ঞ এবং গুণবান, প্রকৃত গুণবান ব্যক্তির প্রয়োজন। সে বিদ্যাও আমার নেই, সে বুদ্ধিও নেই, আর এই বিপুল বেতনের যোগ্যতাও আমার নেই।
দেখলেন কালীপ্রসন্ন, আপনার পুত্র কত বড় রত্ন, স্বর্গের চাঁদ হাতে পেয়েও তাকে অনায়াসে ত্যাগ করতে চায়। এই কারণেই আমি তাকে চাই। বিদ্যা, বুদ্ধি, কর্মকুশলতা এসবের আমার কোনো প্রয়োজন নেই। পরমেশ্বরের চরণে আমার একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সেই দিন রাতের যমুনা তীরে অনমনীয়, উদ্ধত, কঠোর অথচ ন্যায় নিষ্ঠ অনুগত দারোগা করেই রাখে। নাও নাও, ধরো স্বাক্ষরটা করে দাও। বেশ, এখন আমি নিশ্চিন্ত। তুমি ইংরেজ সরকার বাহাদুরের ন্যায়নিষ্ঠ দারোগা ছিলে, তুমি এখন থেকে আমার তেমনই এক দারোগা হলে। মুন্সি, আমি কথা দিচ্ছি, আপনাদেরও খাওয়া পড়ার কোনো অভাব হবে না। আজ তাহলে চলি। খুশি তো? আমার বিদ্যা, বুদ্ধি, ন্যায় নিষ্ঠা সবকিছু বিসর্জন দিয়ে আমি হতে চলেছি এক যক্ষপুরীর ধন সম্পদের রক্ষক। ন্যায় নিষ্ঠা, সততার কি পুরস্কার! সরকার বাহাদুরের তারকা থেকে আলোপি দিনের তারকা, আমরণ দাসত্ব। কি হবে বিদ্যায়? আপনি কি বলেছিলেন পিতা? ওভাবে বলো না। তুমি রাজি না হলে আলোপি দিন আমাদের ধনে প্রাণে মারত। এসো পুত্র, কাছে এসো, দুঃখ করো না। পরাধীন দেশে দাসত্বই আমাদের একমাত্র পরিচয়, হয় ইংরেজের না হয় জমিদারের। কৃতদাসের জীবনযাপনের জন্যই বেঁচে থাকা, তবুও তো বাঁচতে হয়। আয় ভগবান, আমি এই বয়সেও বাঁচতে চাই, কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি, এইভাবে বাঁচতে আমি চাইনি। পিতা, কিন্তু এই রাজার দাসত্বে আমি যে সব হারালাম পিতা। আমার নিজের বলতে তো আর কিছুই রইল না পিতা, কিছু রইল। কেঁদো না, কেঁদো না ভাই। শুরু করো। নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই দারোগা নাটকটা দেখার জন্য। আগে যারা বলছিল তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন আমাদের সংস্থার অর্থাৎ গৌরাঙ্গা রূপান্তরের সভাপতি মুকুল বন্দ্যোপাধ্যায়। তারপরের নামগুলো: রবীন্দ্রনাথ বিশ্বাস, স্বরূপ দেবনাথ, অতনু পাল, গৌতম দাস, নমস্কার, কিরণ সাঁতরা, চন্দন দেবনাথ, লীলা দাস, আশিস পাল।
নমস্কার, আমি অভিজ্ঞা। দেবদত্ত কর্মকার। সৌম্য হরি। ধন্যবাদ। কাট করলাম।